হুম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করছি আপনারা আমাকে ভালোভাবে শুনতে পারছেন। আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয়, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করছি দেখার আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিনস অফ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই চতুর্থ অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিনস অফ প্র্যাকটিস এই বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পর্বের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের একটি বিষয়। এর আগে আমরা এই বিষয়ের প্রথম অধ্যায়ের জেনারেল সেফটি প্রিকশনস অফ মেশিন টুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ মেশিন টুলস সম্বন্ধে আলোচনা করব। এই অধ্যায়ে মোট 3টি অবজেক্টিভ আছে। তার মধ্যে একটা হচ্ছে স্টেট মেশিন টুলস, দ্বিতীয়টি হচ্ছে ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস এবং তৃতীয়টি হচ্ছে এসেনশিয়াল ফিচার্স অফ কমনলি ইউজড মেশিন টুলস। আজকের সেশনে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে প্রথম দুইটি, স্টেট মেশিন টুলস এবং ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস। প্রিয় বন্ধুরা, চলো আমরা দেখি প্রথমে মেশিন টুলস বলতে কি বোঝায়। মেশিন টুলস এর ডেফিনিশন আমরা এর আগেও একবার আলোচনা করেছি। মেশিন টুলসের সাহায্যে আমরা সাধারণত কি করি, আমরা কোনো মালামাল হ্যান্ডেল করি অথবা কোনো ধাতব পদার্থ বা অধাতব পদার্থ থেকে অতিরিক্ত অংশ কেটে অথবা ডিলিং করে অথবা বোরিং করে, গ্রাইন্ডিং করে অথবা শেয়ারিং করে কিংবা ব্যান্ডিং এর মাধ্যমে অথবা অন্য কোনো পদ্ধতিতে তার আকৃতির পরিবর্তন করে একটা প্রয়োজনীয় পণ্য তৈরি করি। সেটা হতে পারে কোনো যন্ত্রাংশ কিংবা কোনো প্রয়োজনীয় দ্রব্য। আর মেশিন টুলসের সাধারণত কিছু যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, যেগুলো হচ্ছে কাটিং টুল হিসাবে, যেমন লেদ মেশিনে আমরা লেদ টুল ব্যবহার করি, ড্রিল বিট ব্যবহার করি, নার্লিং টুল ব্যবহার করি এই ধরনের, অথবা গ্রাইন্ডিং মেশিনে আমরা গ্রাইন্ডিং হুইল ব্যবহার করি, এই ধরনের টুলস ব্যবহার করতে হয়। আর মেশিন টুলস সাধারণত এক্সটার্নাল পাওয়ার দ্বারা পরিচালিত হয়, সাধারণ হাতের দ্বারা এগুলা পরিচালনা করা যায় না। বিশেষ করে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা হাইড্রোলিক পাওয়ারের সাহায্যে মেশিন টুলস পরিচালনা করে থাকি। আর বিশেষ করে যে কমনলি ইউজড মেশিন টুলস, যেগুলো আমরা সাধারণত মেশিন হিসেবে ব্যবহার করি, সেই মেশিনগুলো হচ্ছে লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন। এগুলো হচ্ছে আমাদের এই মেশিন হিসেবে ব্যবহৃত প্রধান প্রধান মেশিন টুলস। অনেকে মেশিন টুলস বলতে আবার চাকি কিংবা রেঞ্চকে বুঝে না। মেশিনে কাজ করলেও যদি লেদ মেশিনে কাজ করার সময় চাকি কিংবা রেঞ্চ এগুলো লাগে, কিন্তু এগুলা মেশিন টুলস নয়, এগুলা মেশিনে ব্যবহৃত টুলস।
আমাদের অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় কিন্তু যখন প্রশ্ন আসে মেশিন 5টি মেশিন টুলসের নাম লেখা, তখন এই গুলা লিখে দিয়ে দয়া করে বন্ধুরা, এই জায়গায় আমরা ভুল করবো না। মেশিন টুলসের প্রশ্ন আসলে মেশিন টুলস বলতে আমরা বুঝবো যে লেদ মেশিন, মিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন, এগুলা। আমরা পরের স্লাইডে যাই। এর পরে বিষয় হচ্ছে যে ক্লাসিফিকেশন, মেশিন টুলস এর ক্লাসিফিকেশন। মেশিন টুলসকে কিভাবে শ্রেণীবিন্যাস করা যায়। মেশিন টুলসকে বিভিন্ন বিষয়ের উপর বিবেচনা করে, সাধারণত 3 ধরনের বিষয়ের উপর বিবেচনা করে শ্রেণীবিন্যাস করা হয়েছে। যেমন মেশিন টুলসের সাহায্যে কি ধরনের সারফেস তৈরি করা যায় সেটার উপরে একটা ভিত্তি করে আমরা মেশিন টুলস কে শ্রেণীবিন্যাস করি। আরেকটা হচ্ছে যে এর প্রোডাক্টিভিটি কেমন, অর্থাৎ প্রোডাকশন ক্যাপাসিটি কেমন, কিংবা এর ডাইভার্সিটি অথবা ফ্লেক্সিবিলিটি কেমন, তার উপর ভিত্তি করে মেশিন টুলসকে আবার শ্রেণীবিন্যাস করা হয়। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়েট, মেশিন ছোট বড় ভারী থাকে, তো সেই ক্ষেত্রে কোনো কোনো মেশিনে ওজন খুব বেশি কিংবা কোনো কোনো মেশিনে ওজন খুব কম, সেই হিসাবে মেশিন টুলকে শ্রেণীবিন্যাস করা হয়। প্রথমে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু সারফেস জেনারেটেড বাই দ্য মেশিন, অর্থাৎ মেশিনের সাহায্যে কি ধরনের সারফেস তৈরি হবে তার উপর ভিত্তি করে মেশিন টুলসকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি মেশিন টুলস ফর সিলিন্ড্রিক্যাল ওয়ার্ক, অর্থাৎ গোলাকার শেপের সারফেস তৈরি করার জন্য যে ধরনের মেশিন টুলস সেটা হচ্ছে সেটা। আর একটা হচ্ছে মেশিন টুলস ফর ফ্ল্যাট সারফেস ওয়ার্ক, অর্থাৎ সমতল সারফেস তৈরি করার জন্য যে সকল মেশিন টুলস ব্যবহার করে সেগুলোকে আবার আরেকটা শ্রেণীতে ভাগ করা হয়। তো সেখানে আমরা দেখি প্রথমে কোনগুলা গোলাকার সারফেস তৈরিতে ব্যবহার হয়। যেমন এখানে আমরা দেখি যে ইন দিস কেস ওয়ার্কপিস ইজ রোটেটেড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস, অর্থাৎ একটা সাধারণত কার্যবস্তুর একটা মানে অ্যাক্সিসের কেন্দ্র করে ঘুরতে থাকে। এই ক্ষেত্রে টুলসটা হতে সামনে পিছিয়ে অগ্রসর হয়ে সেখান থেকে ম্যাটেরিয়াল অপসারণ করে ম্যাটেরিয়াল, অথবা কোনো কোনো ক্ষেত্রে আবার উল্টো হতে পারে, জবটা স্থির থাকে কিংবা কাটিং টুলটা ঘুরতে থাকে। তো এগুলোর মধ্যে বিশেষ করে আমরা যদি লেদ মেশিনের কাজ দেখি, লেদ মেশিনের সাহায্যে আমরা রাউন্ড শেপ সারফেস তৈরি করি, কিংবা ড্রিল মেশিনের সাহায্যে রাউন্ড সারফেস তৈরি করি, কিংবা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার সাহায্যে আমরা সারফেস স্পেস তৈরি করি, অথবা বোরিং মেশিনের সাহায্যে আমরা সারফেস স্পেস সিলিন্ড্রিক্যাল সারফেস তৈরি করি। এরপরে হচ্ছে মেশিন টুলস ফর ফ্ল্যাট সারফেস ওয়ার্ক। এক্ষেত্রে আমরা কি ধরনের মেশিন ব্যবহার করি, যেমন মিলিং মেশিন বা শেপার মেশিন অথবা সারফেস গ্রাইন্ডিং মেশিন। এই মেশিনগুলো আমাদের ফ্ল্যাট সারফেস তৈরি করে। এক্ষেত্রে কাটিং টুল মুভ করতে পারে, কাটিং টুলও মুভ করে এবং জব ধীরে ধীরে সামনে বা পিছিয়ে অগ্রসর হয়। আর মিলিং মেশিনের ক্ষেত্রে একই কাটিং টুল ঘূর্ণন গতিতে, বিশেষ করে শেপার মেশিনে কাটিং টুল রেসিপ্রোকেটিং গতিতে আপ ডাউন করে এবং জবটা আমাদের লিনিয়ার মোশনে আপ ডাউন করে। আর মিলিং মেশিনে ক্ষেত্রে কিন্তু কাটিং টুলটা আমাদের রোটেটিং মোশনে ঘুরতে থাকে এবং আর জবটা আমাদের ধীরে ধীরে অগ্রপশ্চাৎ গতিতে আপ ডাউন করে। তো এই ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রে আমরা সমান সার্ফেস পাই। এছাড়া আমরা আরেকটা পাইতে যে আমরা প্ল্যানার মেশিন যেটা, সেটার সাহায্যে আমরা প্লেন সার্ফেস পাই। আবার সার্ফেস গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে আমরা প্লেন সার্ফেস পেয়ে থাকি। প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখব যে অ্যাকর্ডিং টু প্রোডাকশন ক্যাপাসিটি, ডাইভার্সিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, প্রোডাকশন ক্যাপাসিটি অনুসারে আমরা মেশিন টুলসকে 5 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে জেনারেল পারপাস মেশিন টুলস, তারপর হচ্ছে প্রোডাকশন মেশিন টুলস, তারপর হচ্ছে স্পেশাল পারপাস মেশিন টুলস, সিঙ্গেল পারপাস মেশিন টুলস এবং কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন টুলস, যেটাকে আমরা সিএনসি মেশিন বলে থাকি। প্রথম দেখা যাক জেনারেল পারপাস মেশিন টুলস কোনগুলা। জেনারেল পারপাস মেশিন টুলস গুলাই সাধারণত আমরা এই বেশি দেখে থাকি, যেমন বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আছে, যেমন আমাদের লেদ মেশিন, শেপার মেশিন, মিলিং মেশিন, ড্রিল মেশিন,
গ্রাইন্ডিং মেশিন, এগুলো আমাদের জেনারেল পারপাসের মেশিন। The machine tools are designed for perform variety of machining operation. এই মেশিনগুলোর সাহায্যে, যেমন লেদ মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। আমরা স্টেপ টার্নিং করতে পারি, টেপার টার্নিং করতে পারি, স্টেপ টার্নিং করতে পারি, আবার আমরা নার্লিং করতে পারি, থ্রেড টার্নিং করতে পারি, বোরিং করতে পারি, ড্রিল করতে পারি। বিভিন্ন ধরনের একটা লেদ মেশিন সাহায্যে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়, মেইনলি ইউজড ফর জব প্রোডাকশন। এগুলো সাধারণত ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জবের জন্য আমরা ব্যবহার করি। বাই দ্য নেচার অফ জেনারেলাইজেশন, general purpose of machines since setting time for any given operation is task would not be suitable for large mass। অর্থাৎ যেহেতু এগুলো প্রত্যেকটা জবের জন্য জব মেশিনটাকে আমাদের কি করতে হয়, এগুলো সব ধরনের কাজে আমরা কম বেশি করে থাকি, কিন্তু প্রতিটা অপারেশনের জন্য, প্রতিটা কাজের জন্য আমাদের মেশিনটাকে নতুন নতুন করে সেট করতে হয়। এই কারণে এই সেটিং টাইমটা একটা বিরাট বিষয়, যার কারণে বিশেষ করে লার্জ অর মাস প্রোডাকশনের জন্য এই মেশিনগুলো একটু প্রযোজ্য না। মেশিন টুলস ইজ মোর মেশিন ইউটিলাইজেশন ইজ পুয়ার। এখানে ক্ষেত্রে দেখা যায় সব মেশিনে সবসময় ব্যবহার হয় না। অনেকগুলো মেশিনে অনেকগুলো লেদ মেশিন থাকে, মিলিং মেশিন থাকে, শাপার মেশিন থাকে। জেনারেল পারপোজের ক্ষেত্রে আমাদের কিন্তু এই সবগুলো মেশিনের সমান হারে ব্যবহার হয় না। দি মেশিন ইউটিলাইজেশন মে বি টার্মড অ্যাজ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল মেশিনিং অর চিপ জেনারেটিং টাইম। অর্থাৎ এই ক্ষেত্রে মেশিনিং টাইম হিসাব করার সময় যতক্ষণ মেশিনটা চলছে সেই টাইমটাই আমরা হিসাব করি মেশিনিং টাইম হিসাবে অথবা মেশিন লাইফ হিসাবে। দিস ইজ মাচ লোয়ার ফর দ্য জেনারেল পারপাস মেশিন টুলস। এটা মেশিন টুলসের ক্ষেত্রে এটা খুবই কম হয়। they may also be termed as the basic machine tools। এই মেশিন টুলস গুলোকে আমরা আবার বেসিক মেশিন টুলস হিসাবেও বলে থাকি। But the skilled operator would be required to turn the general purpose machine। এই মেশিনগুলা টু রান দ্য মেশিন, এই মেশিনগুলা চালাতে হলে আমাদের স্কিল ওয়ার্কারের দরকার। সাধারণ ওয়ার্কারের সাহায্যে, কম স্কিল ওয়ার্কারের সাহায্যে এই মেশিনগুলা অপারেশন করা যায় না। Their utility is in job shop such as catering to a small batch, large variety job। অর্থাৎ এগুলোর সাহায্যে আমরা লার্জ ভ্যারাইটি করতে পারবো, ভ্যারাইটি ভিন্ন ভিন্ন করতে পারবো, কিন্তু জবের পরিমাণটা কিন্তু কম উৎপাদন হবে। অর্থাৎ এটার ভ্যারাইটিটা বেশি, প্রোডাকশন রেট, প্রোডাক্টেবিলিটি কম। এরপরে যে মেশিনটার কথা বলবো, যে ধরনের মেশিন, সেটা বল প্রোডাকশন মেশিন টুলস। প্রোডাকশন মেশিন টুলস, in these machines a number of functions of machines tools are automated such that the operator skills required to produce the components is reduced। অর্থাৎ এই ক্ষেত্রে মেশিনের মধ্যে এমন কিছু ফাংশন আগে থেকে অটোমেটিক ভাবে সেট করা হয়ে থাকে যেন আমাদের অপারেটর স্কিলটা কমানো যায়। আর এগুলা সাধারণত যেহেতু এগুলা নির্দিষ্ট কাজের জন্য অটোমেটিক ভাবে করা থাকে, রেডি করা থাকে, সেই কারণে এখানে আইডল টাইমটাও কিন্তু কমে। আর এই কারণে মেশিন দিস উড হেল্প ইন রিডিউসিং দ্য আইডল টাইম। এই জন্য আইডল টাইম কমে, কারণ আমাদের সেটিং টাইমটা কমে, এই জন্য ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। আর আমরা জেনারেল পারপাস মেশিন যেগুলো লেদ মেশিন, মিলিং মেশিন, সেগুলোর সাথে আমরা কি করতে পারি, কিছু জিগ অ্যান্ড ফিক্সার, আমরা আশা করি এগুলো মেশিন টুলস ডিজাইনে আমরা এটা হয়তো পড়বো সামনের দিকে। জিগ অ্যান্ড ফিক্সার অর্থাৎ এগুলা ওই লেদ মেশিনের সাহায্যে মাঝে আমরা যে সেট করিও কিন্তু আমরা এগুলোর সাহায্যে লেদ মেশিনগুলোর প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। সেক্ষেত্রে এগুলোও কিন্তু প্রোডাকশন মেশিনের মতো করে কাজ করবে। আর এই যে এই মেশিনগুলো মেইনলি কি ক্যাপাসিটর লেদ, টারেট লেদ, অটোমেটস এন্ড মাল্টিপল স্পিন্ডল ড্রিল মেশিন, এগুলো হচ্ছে কি প্রোডাকশন মেশিন টুলস। আর এগুলার বেস হচ্ছে এগুলা ইউজ ফর লার্জ প্রোডাকশন হবে। বেশি প্রোডাকশন একই ধরনের বা মোটামুটি একই ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করে একই ধরনের জব তৈরি করার জন্য প্রোডাকশন মেশিন টুলস। এরপর হচ্ছে স্পেশাল পারপাস মেশিন টুলস। এই স্পেশাল পারপাস মেশিন টুলস নাথিং এলস, ইট ইজ এ অটোমেটিক মেশিন। হ্যাঁ, অটোমেটিক মেশিনে একই ধরনের কাজ সবসময় চলতে থাকে। These are the machine tools in which
the setting operation for the job and tools is practically eliminated. অর্থাৎ and complete automation is achieved. অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সেটিং টাইমটা প্রায় বলতে গেলে একদম এলিমিনেট করি। এখানে সেটিং এর কোনো কাজ নেই, একবারেই কিছু নির্দিষ্ট জবের কাজ করার জন্য মেশিনটা সেট করা থাকে, তৈরি করা থাকে। এই মেশিনের সাহায্যে আমরা অন্য কোনো কাজও তেমন করতে পারবো না। এই মেশিনগুলোর মাস প্রোডাকশনের ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার হয়, আর এগুলা শুধুমাত্র একটা কাজের জন্য ব্যবহার করে, অন্য এগুলা কিন্তু দামও বেশি। যেমন এগুলা দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। যেমন আমরা ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং মেশিন, ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং মেশিন একটা মেশিন যেটার সাহায্যে আমরা অন্য কাজ করতে পারবো না, আমরা শুধু ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং করতে পারবো। কিংবা কানেক্টেড রড তৈরি করার যে মেশিন, সেগুলোর সাহায্যে আমরা কানেক্টিং রডে তৈরি করতে পারবো, অন্য কোনো জব করতে পারবো না। অথবা টুইং বোরিং মেশিন, টুইন বোর একসাথে দুইটা বোর করবে সেই রকম মেশিন, এইরকম মেশিনগুলো আমরা শুধুমাত্র বোরিং এর কাজে ব্যবহার করতে পারি। বা পিস্টন টার্নিং মেশিন, ইভেন অথবা ব্রেক টার্নিং মেশিন, এগুলো আমরা স্পেশাল কাজের জন্য তৈরি করি, কারণ সেগুলা অটোমেটিক ভাবেই প্রস্তুত করা, ওই শুধু ইন্ডিভিজুয়াল একটি জবের জন্য, একটি কাজের জন্য মেশিনগুলো তৈরি করা থাকে, যার কারণে এগুলার কোনো সেটিং টাইম লস হয় না। মাস প্রোডাকশনের ক্ষেত্রে এই স্পেশাল পারপাস মেশিন টুলস বা অটোমেটিক মেশিন আমরা ব্যবহার করে থাকি। Single purpose machine tools. Single purpose machine tools are those which are designed especially for doing a single operation on a class of job or a single job. অর্থাৎ এই ক্ষেত্রে সিঙ্গেল পারপাস মেশিন টুলসের সাহায্যে শুধুমাত্র আমরা হয়তো একটি অপারেশন করতে পারবো। যেমন আমরা মিলিং মেশিনের সাহায্যে গিয়ার বানাতে, গিয়ার বানানোর আগে আমরা কি করি, লেদ মেশিনের সাহায্যে গিয়ার ব্ল্যাঙ্কটা তৈরি করি। তো গিয়ার ব্ল্যাঙ্কটা যদি আমরা অনেকগুলো গিয়ার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, গিয়ার ব্ল্যাঙ্কের আগে আমরা কাঁচামাল হিসাবে কাটে নেব। তাহলে আমাদের এমন একটা মেশিন থাকতে পারে, বা এমন একটা মেশিন আমরা ডিপ্লয় করবো যে মেশিনটা শুধু রড থেকে ওই সাইজের ব্ল্যাঙ্কে যতটুকু সাইজ দরকার ওইটুকু থিকনেসের রডটা কেটে ওই টুকরাটুকু কেটে দিবে। বারবার ওই মেশিনটার একটাই কাজ হবে, একটা রড থেকে পিস 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 করে আমাদেরকে ব্ল্যাঙ্ক সাপ্লাই দিবে। সেই ব্ল্যাঙ্কটা আমরা লেদ মেশিনে টার্নিং করে নির্দিষ্ট মাপে সাইজ করে আমরা হয়তো মিলিং মেশিনের জন্য দিব। এই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল পারপাসটা মেশিন টুলসের কাজ হচ্ছে শুধু রড থেকে বা শ্যাফট থেকে ওই নির্দিষ্ট সাইজের ব্ল্যাঙ্কটা শুধু কাটে টুকরা টুকরা করা। কিংবা হয়তো দেখা যাচ্ছে কি যে আমরা পয়সা তৈরি করি, যে একটা পয়সা বা কয়েন তৈরি করি, সেক্ষেত্রে একটা মেশিনের মধ্যে শুধু কয়েনই তৈরি করবো, এক চাপ দিবে একটা কয়েন তৈরি হবে, একটা চাপ দিবে একটা। অথবা বাজার মাস প্রোডাকশনে যে হয়তো দেখা যাচ্ছে যে কোনো একটা আমরা ওয়াশার তৈরি করতেছে, ওই মেশিনে একটা চাপ দিবে একটা ওয়াশার, এই ছাড়া তার আর কোনো কাজ নেই। is a single operation on a class of jobs or on a single job. তাহলে সিঙ্গেল পারপাস মেশিনের কাজই হচ্ছে যে এরকম, যে এগুলোর সাহায্যে শুধু একটি অপারেশন বা একটি এই জব করা যাবে। Their tools have the highest amount of automation and are used a really high rates of production. এগুলো হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অটোমেশন, অর্থাৎ এখানে অটোমেটিক ভাবে সমস্ত এই কাজের জন্য যা যা দরকার সমস্ত কিছু কিন্তু এখানে অটোমেটিক ভাবে কিন্তু ডিজাইন করা থাকে যেমন, এবং সেগুলো ডিপ্লয় করা থাকে। আর এগুলো হাই রেটস অফ এগুলোর সাথে আমরা প্রোডাকশন অনেক বেশি হাই রেট প্রোডাক্ট। আমরা যদি বুশ তৈরি করতে চাই লেদ মেশিনে বা ড্রিল মেশিনে আমাদের অনেক সময় যাবে, কিন্তু যদি আমরা বাজারে যেসব অথবা কিংবা আমরা যে ওয়াশার তৈরি করতে চাই, কিন্তু বাজারে যেসব ওয়াশার আমরা কিনতে পাই সেগুলো যদি এভাবে তৈরি করতে যাই, তাহলে আমরা বাজারে এত দাম দিয়ে এগুলো অনেক কষ্ট হয়ে যাবে।
যেহেতু সিঙ্গেল পারপাস মেশিনের সাহায্যে কিন্তু এই ধরনের ওয়াশারগুলো তৈরি করা হয় বলে আমরা অতি অল্প এগুলার প্রোডাকশন রেটটা খুব বেশি হয়, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে হাই প্রোডাক্টিভিটি থাকে, যার কারণে কস্টটা অনেক কমে আসে। আর এই কারণে আমরা এগুলা বাজার থেকে কম দামে কিনতে পারি। দেয়ার আর ইউজড স্পেশালি ফর দ্য ওয়ান প্রোডাক্ট অনলি, আমরা আগে বলেছি, এবং those have the least flexibility, এটার যেমন কোনো বেশি ফ্লেক্সিবিলিটি করা এখানে ফ্লেক্সিবিলিটির সুযোগ নাই। হ্যাঁ, however these do not require any manual intervention and are most cost effective, এটা আমি আগে বলেছি এগুলো মোস্ট, যদি এটা প্রোডাকশনের মাঝখানে কোনো বেশি ম্যানুয়াল ইন্টারভেনশনের সুযোগ নেই এবং আর এটার কস্টটা খুব কম পড়বে। Examples are transfer lines composed of unit heads of completely machining and given production. তাহলে আমরা এই যে আমরা বিশেষ করে স্টিল মিলে যে রডগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন প্রসেসে আসছে, কিন্তু যেমন আমরা একটা কাটিং মেশিন নির্দিষ্ট দূরত্ব পর পর সে কিন্তু তার একটাই কাজ, কেটে পিস করে দিবে এবং এবং আর এরপরে আমরা যে মেশিনটার কথা বলবো সেটা হচ্ছে সিএনসি মেশিন, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। Computer numerical control machine tools is very attractive for its flexibility and productivity. অর্থাৎ এটা যেমন ফ্লেক্সিবিলিটি, আমরা সাধারণত দেখছি যে প্রোডাক্টিভিটি যখন বেশি থাকে, বিশেষ করে আমরা বিশেষ করে অটোমেটিক মেশিন বা স্পেশাল পারপাস মেশিন অথবা আমরা প্রোডাকশন মেশিন ক্ষেত্রে দেখেছি যে এটা যখন এর প্রোডাক্টিভিটি বেশি থাকে তখন ফ্লেক্সিবিলিটি কম, বা সিঙ্গেল পারপাস কোনো ফ্লেক্সিবিলিটি নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে সিএনসি মেশিন বা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন এটার একটা বড় সুবিধা হচ্ছে যে এটার সাহায্যে আমরা ভালো ফ্লেক্সিবিলিটি পাই, যদিও এর প্রোডাক্টিভিটি হাই। It can serve the purpose of all over machine tools due to its programming and controlling ability. অন্যান্য প্রায় সমস্ত মেশিনের পারপাসই কিন্তু সিএনসি মেশিনের সাহায্যে সার্ভ করা যায়, কি জন্য? এটার প্রোগ্রামিং এবং কন্ট্রোলিং অ্যাবিলিটির কারণে। প্রোগ্রামিং অ্যাবিলিটি এবং কন্ট্রোলিং অ্যাবিলিটির কারণে আমরা এগুলোর সাহায্যে আমরা অন্যান্য মেশিন, যেমন আমরা সাধারণ লেদ মেশিনের পারপাসও কিন্তু সিএনসি মেশিন দিয়ে করতে পারবো। আবার আমরা প্রোডাকশন মেশিনের কাজ একই ধরনের জব জন্য যেসব মেশিন আমরা প্রস্তুত করে থাকি সেইটার জন্য আমরা এই মেশিনের সাথে কাজ করতে পারবো। আবার আমরা যদি এই অটোমেটিক মেশিনের সাহায্যে কাজের যেসব বেনিফিট আমরা এখানে চাই সেটা আমরা পাবো। বরঞ্চ অটোমেটিক মেশিনের সাহায্যেও কিন্তু আমরা এই সিএনসি মেশিনের সাহায্যে আরো বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, কারণ অন্য মেশিন যেগুলা অটোমেটিক মেশিনে সাধারণভাবে কোনো একটা জবের সাইজের একটু পরিবর্তন করতে গেলে সমস্ত মেশিনকে আবার কিন্তু চেঞ্জ করতে হবে, কিন্তু সিএনসি মেশিনে আমাদের একটা একটা প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলে, আমাদের প্রোগ্রামের মধ্যে সামান্য পরিবর্তন করে দিয়ে আমরা কিন্তু জবের ডাইমেনশনে আমরা পরিবর্তন আনতে পারি। এই ক্ষেত্রে আমরা অতি সামান্য অল্প সময়ে কিন্তু যেখানে অল্প হলেও যে প্রোডাকশন মেশিনে বা অটোমেটিক মেশিনে যেই সময়টুকু সেটআপে লাগে কম হলেও কিছু লাগে, কিন্তু সেইটুকু কিন্তু আমাদের সিএনসি মেশিনে কিন্তু লাগে না, যার কারণে আমাদের অতি অল্প সময়ে আমরা তার ডাইমেনশন বা মেজারমেন্ট চেঞ্জ করে দিতে পারে। আর সিএনসি মেশিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত প্রিসাইজ মেশিন, এটা অত্যন্ত সূক্ষ্ম পরিমাপে আমাদের প্রোডাক্ট উৎপাদন করতে পারে, যার কারণে আর এটা অত্যন্ত আকর্ষণীয়, কারণ আমাদের পরিমাপের সূক্ষ্মতা একটা বড় বিষয় উৎপাদনের ক্ষেত্রে। সরি, আমার একটা কল এসে গেছে অনলাইনে। আমরা আসছি যে
আবার কিন্তু সিএনসি মেশিনের কিছু সিএনসি মেশিনের কিছু লিমিটেশন হচ্ছে যে দামটা অনেক বেশি। হ্যাঁ, এটা আমরা যদি ব্যবহার করতে যাই আমাদের কস্টলি মেশিন। এটা আরেকটা জিনিস হচ্ছে এটাতে খুব হাইলি স্কিল অপারেটর দরকার হয় এটা অপারেশন করার জন্য। সাধারণ অপারেটর সাহায্যে এটা অপারেট করা যায় না। আমরা এখানে একটু দেখে নিব যে এই যেমন এখানে বিভিন্ন ধরনের মেশিন, সিঙ্গেল পারপাস থেকে জেনারেল পারপাস পর্যন্ত বিভিন্ন মেশিন আছে, সিএনসি মেশিন আছে। এই গ্রাফের মধ্যে আমরা দেখছি যখন জেনারেল পারপাস মেশিনের ভ্যারাইটিটা বেশি, প্রোডাকশন রেটটা খুব কম। আবার এদিকে যখনই আমরা প্রোডাকশন টুলস বা স্পেশাল টুলসে যাচ্ছি সেক্ষেত্রে তাদের ভ্যারাইটি লেভেলটা কম কিন্তু প্রোডাক্টিভিটি বেশি। যেখানে সিঙ্গেল পারপাস মেশিন খুব বেশি প্রোডাক্টিভিটি, সেক্ষেত্রে সিএনসি মেশিন কিন্তু ওভারঅল সব এলাকা জুড়ে আছে, যেমন তার ভ্যারাইটি আছে তেমনি তার প্রোডাক্টিভিটি। এরপর আমরা দেখবো যে মেশিন টুলসকে অপারেশন ওজন অনুসারে কিভাবে ভাগ করেছে। মেশিন টুলসকে ওজন অনুসারে তিন ভাবে ভাগ করা হয়েছে। একটা লাইট ওয়েট মেশিন টুলস, মিডিয়াম ওয়েট মেশিন টুলস, হেভি ওয়েট মেশিন টুলস। লাইট ওয়েট মেশিন টুলস গুলো হচ্ছে সাধারণত 1 টন পর্যন্ত বা তার কম ওজন যেগুলো, সেগুলোকে আমরা লাইট ওয়েট মেশিন টুলস বলে থাকি। আর যেগুলা যে মেশিনগুলার ওজন 1 টন থেকে 10 টন সেগুলোকে মিডিয়াম ওয়েট মেশিন টুলস। আর যেগুলার 10 টনের উপরে ওজন থাকে সেই মেশিন টুলস গুলাকে আমরা বলি হেভি ওয়েট মেশিন টুলস। হেভি ওয়েটকে আবার আরো তিন ভাগে ভাগ করেছে। একটা লার্জ সাইজ যেটা 10 টন থেকে 30 টনের মধ্যে, আর একটা হেভি সাইজ 30 টন থেকে 100 টন পর্যন্ত যে ওজন, আর এক্সট্রা হেভি সাইজ হচ্ছে অ্যাবভ 100 টন। 100 টনের উপরে যে মেশিনগুলো সেগুলোকে আমরা বলি হেভি ওয়েট মেশিন টুলস। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে যেটা আলাপ করলাম যে আমরা দ্বিতীয় অধ্যায়ের মেশিন টুলস, স্টেট মেশিন টুলস এবং ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস সম্বন্ধে আলোচনা করলাম। মেশিন টুলস বলতে আমরা বুঝি যে সাধারণত যে সকল মেশিনের সাহায্যে আমরা কোনো মালামাল হ্যান্ডেল করতে পারি অথবা কোনো দ্রব্য বা পণ্য উৎপাদন করতে পারি অথবা কোনো যন্ত্রাংশ উৎপাদন করতে পারি, সেগুলোকে আমরা বলি মেশিন টুলস। এগুলো সাধারণত পাওয়ার দ্বারা, এক্সটার্নাল পাওয়ার, বিশেষ করে ইলেকট্রিক্যাল হাইড্রোলিক পাওয়ার দ্বারা অপারেট করা হয়ে থাকে। আর আমরা ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস